আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিনালস স্টাডি জোন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। ভালো থাকাটাই আমার কাম্য। আমরা আজকে এসএসসি লেভেলের দ্বিতীয় অধ্যায় কেমিস্ট্রির পদার্থের অবস্থা সম্পর্কে কিছুটা আলোচনা করব। তো এর আগে একটা ক্লাস আপলোড দেওয়া আছে, যেটাতে এই অধ্যায়ের কিছু অংশ, গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করা ছিল। এখন এই অধ্যায়ে আমরা আলোচনা করব আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক: মোমের দহন, গলন ও স্ফুটন, পাতন ও ঊর্ধ্বপাতন এবং কিছুটা এমসিকিউ নিয়ে আলোচনা করব। তাহলে খেয়াল করো, আমরা মোমের দহন দিয়ে শুরু করি। মোমের দহনের ক্ষেত্রে আমরা দেখি যে যেমন মোমের দহনের দুই ধরনের পরিবর্তন ঘটে, তিন ধরনের অবস্থা প্রদর্শিত হয় এবং মোম একটি জৈব যৌগ, হাইড্রোকার্বন, অ্যালকেন। তবে আমরা মোম কী জিনিস আসলে সেটা সম্পর্কে একটু আগে ধারণা দিই। মোম এক ধরনের হাইড্রোকার্বনের মিশ্রণ। এখানে হাইড্রোকার্বন বলতে আসলে কি বুঝি? হাইড্রোকার্বন বলতে কার্বন ও হাইড্রোজেনের যৌগসমূহকে হাইড্রোকার্বন বলা হয়। তাহলে অনেকগুলি হাইড্রোকার্বনের মিশ্রণকে আমরা মোম বলতে পারি। এই জন্য মোমের নির্দিষ্ট কোনো সংকেত নেই। আবার কিছু ক্ষেত্রে দেখা গেছে যে তোমার এস্টার টাইপের কিছু যৌগ আছে যেগুলি মোম হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এখানে মোমের আরও দুইটা ধরন আমরা দেখলাম। এখানে দেখা গেছে যে এটাকে আমরা জৈব যৌগও বলতে পারি। যেমন জৈব যৌগ অর্থাৎ কার্বনের যৌগসমূহকে জৈব যৌগ বলে। এখন দেখো এখানে কি আছে? কার্বন আছে, তাই এটা জৈব যৌগ। এটার মধ্যে কার্বন আর হাইড্রোজেন আছে, তাই এটা হাইড্রোকার্বন। আবার কার্বন আর হাইড্রোজেনের সম্পৃক্ত যৌগসমূহ হচ্ছে অ্যালকেন। তাহলে মোম এমসিকিউতে আসতে পারে, মোম এক ধরনের জৈব যৌগ, 2 হাইড্রোকার্বন, 3 অ্যালকেন। তাহলে উত্তর কয়টা হবে? 3টাই হবে। এখন দেখো, মোমের দহনে আমরা 2 ধরনের পরিবর্তন পেয়ে থাকি। এই 2 ধরনের পরিবর্তন কি? একটা ভৌত পরিবর্তন আর একটা রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন আসলে কি জিনিস? ভৌত পরিবর্তনটা হচ্ছে কোনো পদার্থ এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তরিত হওয়ার পর যদি শীতলীকরণ করা হয় তাহলে পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে। এই পরিবর্তনকে আমরা কি বলবো? ভৌত পরিবর্তন। অন্যদিকে রাসায়নিক পরিবর্তনটা কি? যেই পরিবর্তনের দরুন পদার্থ আর পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে না, তাহলে এটাকে আমরা কি বলে থাকি? রাসায়নিক পরিবর্তন। এখন তোমরা একটু বিক্রিয়া থেকে দেখলেই বুঝতে পারবা। মোম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন করে। তাহলে এই ক্ষেত্রে দেখা গেছে যে এগুলি গ্যাসীয় উপাদান, তাই বাতাসের সাথে উড়ে চলে যেতে পারে। এই কারণেই এটা থেকে এটা উৎপন্ন করা কোনোভাবেই সম্ভব না। এটা আমরা বুঝে গেছি যে এটা একটা রাসায়নিক পরিবর্তন। তাহলে ভৌত পরিবর্তন কি? ভৌত পরিবর্তনটা হচ্ছে, দেখো এই যে পদার্থটা আছে মোম, এই মোমের থেকে কিছু অংশ তোমার কি তরল আকারে নিচে পড়ে যায়। এটা অল্পতে দেখা গেছে যে কঠিনে রূপান্তরিত হয়ে যায়। তাহলে তরলে রূপান্তরিত হলো একবার, আবার পূর্বের অবস্থায় অর্থাৎ মোমে রূপান্তরিত হলো। এই জন্য এই অংশটা ভৌত পরিবর্তন প্রদর্শন করে। তাহলে আমরা কি বুঝলাম? মোমের ক্ষেত্রে 2 ধরনের পরিবর্তন, একটা ভৌত পরিবর্তন আর একটা রাসায়নিক পরিবর্তন। এখন দেখো, মোমের দহনে আবার অবস্থা বা দশা 3 ধরনের: কঠিন, তরল এবং বায়বীয় হিসেবে থাকতে পারে। তোমরা খেয়াল করো তো দেখি, এখানে যে কঠিন পদার্থটা আছে এটা কি? মোম।
তাহলে মোমকে যখন আমরা দহন করব, কিছু অংশ তরল হয়ে যায়, দেখবা মোমের উপরের অংশ, অর্থাৎ এই অংশটাতে তরল আকারে থাকে, তাহলে এটা তরল অবস্থা। আবার এই তরলটা আরও উত্তপ্ত হলে সেটা বাষ্প আকারে উপরের দিকে উঠে যায়, তাহলে সেটা হচ্ছে তোমার কি বায়বীয় অবস্থা, যেটা কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প। তাহলে আমরা এখান থেকে মোমের দহনের 3 ধরনের অবস্থা সম্পর্কেও ধারণা পেলাম। তো এখন দেখো দ্বিতীয় টপিক আমাদের গলন ও স্ফুটন সম্পর্কে কিছুটা ধারণা দিব। এখানে গলন কি আর স্ফুটন কি? গলন হচ্ছে কোনো পদার্থকে যদি তাপ দিই তাহলে সেটা যদি তরলে রূপান্তরিত হয়, আর এই রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াটাকে আমরা কি বলে থাকি? গলন। আবার দেখা গেছে যে কোনো তরল পদার্থকে যদি তাপ দেওয়া হয় তাহলে সেটা কি বায়বীয় পদার্থে রূপান্তরিত হয়, এই রূপান্তরিত হওয়ার প্রক্রিয়ার নাম স্ফুটন। এখন দেখো এই গলন এবং স্ফুটনের মধ্যে আমরা দুইটা কথা পেতে পারি, একটা হচ্ছে গলনাঙ্ক আর একটা স্ফুটনাঙ্ক। আসলে গলন হচ্ছে প্রক্রিয়ার নাম, বাট গলনাঙ্ক হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রা। এখন গলনাঙ্ক কি জিনিস খেয়াল করো, মনোযোগ সহকারে দেখো। গলনাঙ্ক গলনাঙ্ক অর্থাৎ স্বাভাবিক চাপ মানে কি 1 অ্যাটমসফিয়ার বা প্রমাণ চাপ। তাহলে স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলতে শুরু করে ওই তাপমাত্রাকে ওই কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। তাহলে এখানে তোমরা স্বাভাবিক চাপ কথাটা উল্লেখ করতেই হবে। হ্যাঁ, স্ফুটনাঙ্ক কাকে বলে? যেটাকে বয়লিং পয়েন্ট বলি আর গলনাঙ্ককে মেল্টিং পয়েন্ট বলি। তাহলে স্ফুটনাঙ্ক কাকে বলে? স্বাভাবিক চাপে যেই তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে সেই তাপমাত্রাকে ওই তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলে। তাহলে দেখো আমরা গলনাঙ্কের ক্ষেত্রে যেমন বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস। আবার সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক যদি বলি সেই ক্ষেত্রে 801 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক 1465 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো যে গলন আর স্ফুটনের কিছু ধারণা আমরা দিতে পারছি। এখন যে বরফ গলনের তাপ প্রদানের বক্ররেখা এবং বাষ্পের শীতলীকরণের বক্ররেখা নিয়ে একটু আলোচনা করব। এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ, এইদিকে সময় আর এইদিকে ওয়াই অক্ষে তাপমাত্রা। এটা ধরো -5 ডিগ্রি সেলসিয়াস, এটা 0 ডিগ্রি সেলসিয়াস আর এটা 100 ডিগ্রি সেলসিয়াস। এটা কি বলছি? বরফ গলনের তাপ প্রদানের বক্ররেখা। তাহলে এখান থেকে লেখচিত্রটা এরকম হবে। দেখো 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এটা কি ছিল? গলনাঙ্ক বা
মেল্টিং পয়েন্ট। এই মেল্টিং পয়েন্টে গিয়ে অর্থাৎ বিসি রেখাতে তাপমাত্রা বাড়ে নাই। আবার সিডি ই এফ, দেখো তো সময় যত বাড়তে থাকবে, অর্থাৎ এখানে ধরো হচ্ছে একটা পাত্রের মধ্যে আমি বরফ রাখলাম, এই বরফটাকে আমি তাপ দিলাম, তাহলে তাপ দিলে এটা ধরো -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছিল। যখন কিছু সময় অতিবাহিত হবে দেখা গেছে যে বরফ থেকে তরলে রূপান্তরিত হওয়া শুরু করবে। এখানে বি বিন্দুতে তাহলে তাপমাত্রা কত ছিল? 0 ডিগ্রি সেলসিয়াস। সি বিন্দুতে কত? 0 ডিগ্রি সেলসিয়াস। তার মানে বিসি অংশে তাপমাত্রা বাড়ে নাই। এখানে দেখো, খেয়াল করলেই বুঝবা, এ বি অংশ পর্যন্ত এটা সলিড ছিল, যখন এই বি বিন্দুতে গেছে এটা কিন্তু গলতে শুরু করছে এবং সি বিন্দুতে গিয়ে পুরোপুরি পানিতে রূপান্তরিত হয়েছে। আবার সি বিন্দুতে যাওয়ার পরে এটা আবার আস্তে আস্তে তোমার কি পানি থেকে বাষ্পতে রূপান্তরিত হওয়া শুরু করবে। কোন বিন্দুতে আসলে? ডি বিন্দুতে। তাহলে এটা হচ্ছে সলিড, এটা লিকুইড প্লাস সলিড, আর এটা লিকুইড, আর এটা হচ্ছে লিকুইড প্লাস কি গ্যাসীয়, আর এটা গ্যাসীয়। দেখো এখানে আমরা কি বুঝলাম? তাহলে এ থেকে বি পর্যন্ত সলিড মানে বরফ ছিল, বি থেকে সি পর্যন্ত তরল মানে পানি এবং কি বরফ ছিল। সি বিন্দুতে আসার পরে এটা পুরোপুরি পানি হয়ে গেছে। সি থেকে ডি পর্যন্ত পানি থাকবে, আবার ডি থেকে ই পর্যন্ত পানি প্লাস বাষ্প মানে গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হবে, আবার ই থেকে এ পর্যন্ত পুরোপুরি গ্যাসীয় থাকবে। তাহলে এখানে যে সময়, এই সময়টা আসলে তুমি সুনির্দিষ্ট করে দিলেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে মেইনলি হচ্ছে আমরা গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক টেম্পারেচারে এখানে তাপমাত্রা বাড়ে নাই। দেখো বিসি অংশে তাপমাত্রা বাড়ে নাই এবং ডিই অংশে তাপমাত্রা বাড়ে নাই। তোমরা খেয়াল করো এখানে যে 0 ডিগ্রি কার গলনাঙ্ক? বরফের গলনাঙ্ক। আবার 100 ডিগ্রি সেলসিয়াস কার? 100 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে পানির স্ফুটনাঙ্ক। তাহলে এটা এই বরাবর, একদম এই বরাবর, এটা দেখো এই বরাবর, আর এটা এই বরাবর। তাহলে দেখা গেছে যে তোমার যখনই গলনাঙ্কে আসবে অথবা স্ফুটনাঙ্কে আসবে তখনই তাপমাত্রা বাড়ে নাই। এই যে তাপমাত্রাটা বাড়ে নাই, কেন বাড়ে নাই, এটার একটা কোশ্চেন থাকতেই পারে। আসলে তোমরা মনোযোগ দাও, এখানে যদি আমরা লিখি প্রয়োগকৃত তাপ ইকুয়াল অণুসমূহের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, অণুসমূহের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি প্লাস সম্প্রসারণজনিত কাজ। হ্যাঁ, ধরো আমরা এটার মধ্যে 100 জুল তাপ দিলাম। 100 জুলের মধ্যে অণুসময়ের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে এই অংশে এ বি অংশে, মূলত এ বি অংশে 100 জুলের মধ্যে ধরো 80 জুল অণুসময়ের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হয়েছে, আর সম্প্রসারণজনিত কাজ 0। সম্প্রসারণজনিত কাজের জন্য 0 হবে, কারণ এখানে এ বি অংশে কঠিনই ছিল, এখানে কোনো সম্প্রসারণজনিত কাজ হয় নাই। এই কারণে এখানে দেখা গেছে যে 20 জুল তাপ রয়ে গেছে। এই 20 জুল তাপ থেকে যাওয়ার কারণে তোমার কি তাপমাত্রাটা বাড়ছে এ বি অংশে, বাট বিসি অংশে তাপমাত্রা বাড়ে নাই। এখান থেকে একদম ক্লিয়ারলি বুঝে যাবা
যেমন বিসি অংশে 100 জুল, এখানে টোটাল 80 জুল, আর এখানে তোমার কি 20 জুল। অর্থাৎ বিসি অংশে দুইটা কাজ একসাথে সংগঠিত হয়, একটা অনুসময়ের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি আর একটা সম্প্রসারণজনিত কাজ। এই দুইটা কাজের জন্য 100 জুল তাপ দিচ্ছি, 100 জুল তাপে কিন্তু ব্যবহৃত হয়ে গেছে। তাহলে এখানে কেন বাড়তি কি তাপ আছে? বাড়তি কোনো তাপ নেই। আর যদি বাড়তি তাপ নাই থাকে তাহলে কি তাপমাত্রা বাড়বে? তোমরাই উত্তর দাও। তাহলে এই লাইনটা মনে রাখলে এটার একটা উত্তর হয়ে যাবে। তাহলে এখানে প্রশ্ন থাকবে বিসি অংশে, বিসি অথবা ডিই অংশে তাপমাত্রা বৃদ্ধি পায় না কেন? এটা খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। তাহলে দেখো আবার সিডি অংশে তাপমাত্রা বাড়ছে কেন? সিডি অংশে দেখো 100 জুল, 100 জুলে আবার এটা 80 জুল হইতে পারে, এটা 0 জুল। সেম টু সেম ডিই অংশে, অর্থাৎ বিসি এর সেম ডিই অংশে। তাহলে আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। এখন দেখো এটা বরফ গলনের তাপ প্রদানের বক্ররেখা ছিল। এখন যে বাষ্পটা রূপান্তরিত হয়েছে, এই বাষ্প থেকে আমরা কিসে রূপান্তর করব? সলিড অর্থাৎ বরফে রূপান্তর করব। তাহলে সেই ক্ষেত্রে লেখচিত্রটা কেমন হবে? সেই ক্ষেত্রে লেখচিত্রটা দেখো, এখান থেকে 100 ডিগ্রিতে যখন আসবে আর তাপমাত্রা কমবে না, আবার 0 ডিগ্রিতে যখন আসবে আর তাপমাত্রা কমবে না। তাহলে এটা এ, বি, সি, ডি, ই, এফ। তোমরা একটু খেয়াল করো, এটা ছিল কি গ্যাসীয়, এটা গ্যাস প্লাস লিকুইড, এটা কি লিকুইড, এটা লিকুইড প্লাস সলিড, আর এটা সলিড। হ্যাঁ দেখো এটা মূলত বাষ্প বা জলীয় বাষ্পের শীতলীকরণের বক্ররেখা। জলীয় বাষ্পের শীতলীকরণের বক্ররেখা, শীতলীকরণের বক্ররেখা। এখন দেখো শীতলীকরণ করলে কি, আমরা তো জানি যে বাষ্প থেকে কিসে রূপান্তরিত হবে? তরলে, মানে পানিতে। পানিকে আবার শীতলীকরণ করলে কি বরফে রূপান্তরিত হবে। তাহলে এখানেও বক্ররেখাটা কার বিপরীত? তাপ প্রদানের বক্ররেখার বিপরীত। এখন দেখো আমরা যেমন পাতন নিয়ে একটু আলোচনা করব এবং ঊর্ধ্বপাতন নিয়ে আলোচনা করব। পাতনটা কি জিনিস? পাতন আসলে দুইটা জিনিস নিয়ে, একটা হচ্ছে বাষ্পীভবন আর একটা হচ্ছে ঘনীভবন। হ্যাঁ, বাষ্পীভবন এবং ঘনীভবন নিয়ে কি পাতন গঠিত। অর্থাৎ এখানে দেখো বাষ্পীভবনটা কি আর ঘনীভবনটা কি, এটা যদি আমরা আলাদা বুঝি তাহলে পাতনের সংজ্ঞা দেওয়াই যাবে। বাষ্পীভবন হচ্ছে যে তরল পদার্থকে যদি তাপ দিয়ে বাষ্পে পরিণত করা হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? বাষ্পীভবন। আবার বাষ্পকে যদি শীতলীকরণ করে তরলে রূপান্তরিত করা হয় তাহলে সেটাকে কি বলবো? ঘনীভবন। তাহলে পাতনের সংজ্ঞাটা আমরা দিতে পারি, যদি অধিক তাপমাত্রায় কোনো তরল পদার্থকে তাপ দিয়ে বাষ্পে, আবার বাষ্পকে তাপ দিয়ে তরলে রূপান্তর করা যায় তাহলে সেটা হচ্ছে পাতন।
তাহলে এগুলি একটা প্রক্রিয়া, অর্থাৎ এই তিনটাই কিন্তু এক একটা প্রক্রিয়া। তাহলে দেখো বাষ্পীভবনের ক্ষেত্রে হচ্ছে কি লিকুইড থেকে বায়বীয়, লিকুইড থেকে বায়বীয়। আর ঘনীভবনের ক্ষেত্রে কি উল্টা প্রক্রিয়া, গ্যাসীয় থেকে তরল। তাহলে এটা তাহলে পাতনটা কি হবে দেখো, পাতনটা হবে লিকুইড থেকে গ্যাসীয়, আবার গ্যাসীয় থেকে আবার কি লিকুইড। তার মানে আমরা এখানে উভয়মুখী চিহ্ন দিলেই দিতে পারি। এখানে খেয়াল করো, এটা বিপরীত প্রক্রিয়া। তাহলে লিকুইড থেকে গ্যাস, গ্যাস থেকে আবার কি লিকুইড হতে পারে, এটাই হচ্ছে যে পাতন। তবে তোমাদের বইতে একটা কথা ক্লিয়ার করা নাই যে এখানে অধিক তাপমাত্রার কথা লেখা নাই। আসলে পাতন হচ্ছে অধিক তাপমাত্রায় কোনো তরল পদার্থকে তাপ দিয়ে বায়বীয় পদার্থে, আবার বায়বীয় পদার্থকে শীতলীকরণ করে তরল পদার্থে রূপান্তর করার একটা প্রক্রিয়ার নাম। এখন দেখো, তাহলে পাতনটা আমরা বুঝাইতে পারলাম। ঊর্ধ্বপাতনটা কি? ঊর্ধ্বপাতন এক ধরনের পাতনের মতোই। এখানে দেখা গেছে যে তরল আর কি বায়বীয় নিয়ে কথা বলা ছিল, কিন্তু ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে কঠিন আর বায়বীয় নিয়ে কথা, এখানে তরল অবস্থার কথা নাই। তাহলে দেখো ঊর্ধ্বপাতন কি? ঊর্ধ্বপাতনটা হচ্ছে কোনো, অর্থাৎ যেই প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি বায়বীয় পদার্থে, আবার বায়বীয় পদার্থকে শীতলীকরণ করলে সরাসরি কঠিন পদার্থে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়ার নামকে আমরা কি বলবো? ঊর্ধ্বপাতন। তো এখানে আসলে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় যে সকল পদার্থের কথা বলা হয় সেগুলি অনেকটা উদ্বায়ী পদার্থ। সেগুলি কি উদ্বায়ী পদার্থ হইতে হবে, না হলে দেখা গেছে যে তোমার কঠিন থেকে তরলে, আবার তরল থেকে বায়বীয়তে রূপান্তরিত হওয়ার কথা। সেই ক্ষেত্রে দেখা গেছে কঠিন থেকে সরাসরি না হয় বায়বীয় হতো না। তাহলে দেখো ঊর্ধ্বপাতন প্রক্রিয়াটা আমরা বুঝাইতে পারলাম, অর্থাৎ যেই প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি বায়বীয় পদার্থে, আবার বায়বীয় পদার্থকে তাপ দিলে সরাসরি কঠিন পদার্থে রূপান্তরিত হয়, তাকে ঊর্ধ্বপাতন বলে। ঊর্ধ্বপাতন আসলে কাদের ঘটে তোমরা একটু খেয়াল করো। তোমাদের বইতে এগুলির উদাহরণ সুন্দরভাবে দেওয়া আছে। আমি জাস্ট হচ্ছে যে প্রত্যেকটার সংকেত এবং নামগুলি একটু একটু বলে যাই। 1 নাম্বার ন্যাপথালিন। ন্যাপথালিন, এখানে ন্যাপথালিনের সংকেতটা কি? সংকেত শিখে রাখতে হবে, এমসিকিউতে সংকেত দিয়ে আসতে পারে। তাহলে C10H8। হ্যাঁ তোমরা দেখো কর্পূর, কর্পূর হচ্ছে C10H16O। 3 নাম্বার আয়োডিন। আয়োডিন, আয়োডিন I2। 4 নম্বরে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। 5 নম্বরে নিশাদল, যেটা অ্যামোনিয়াম ক্লোরাইড। 6 নম্বরে কঠিন কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড সলিড হইতে হবে। হ্যাঁ এমসিকিউর ক্ষেত্রে একটু খেয়াল করবা, এখানে যদি সলিড না বলে শুধু কার্বন ডাইঅক্সাইড বলে তাহলে উত্তর হবে না, তোমার সলিড হইতে হবে। কঠিন কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে ঊর্ধ্বপাতন ঘটে। তাহলে আমরা এখানে কতগুলি নাম বলছি? ন্যাপথালিন, কর্পূর, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড মানে নিশাদল, আর একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এগুলির ক্ষেত্রে দেখা গেছে যে ঊর্ধ্বপাতন সংঘটিত হয়। এবার আমরা ঊর্ধ্বপাতনের একটা গ্রাফ অঙ্কন করতে পারি। তোমাদের বইতে হয়তো এই জিনিসটা দেওয়া নাই। হ্যাঁ কিছুক্ষণ আগে আমরা যেমনটা গলন ও স্ফুটনের মধ্যে লেখচিত্র অঙ্কন করছিলাম, এই লেখচিত্রটা একটু খেয়াল করো। এখানে
এক্স আর ওয়াই, এটাতে তাপমাত্রা আর এটাতে টাইম। তাহলে দেখো এই ক্ষেত্রে দেখা গেছে যে এটা কি সলিড, আর এটা সলিড প্লাস গ্যাসীয়, আর এটা গ্যাসীয়। তোমরা একটু দেখো ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে এরকম লেখচিত্র পাওয়া যায় যে লেখচিত্রে সলিড আর কি গ্যাসীয় এই দুইটা অবস্থা থাকবে মাত্র, এখানে কোন অবস্থা নাই লিকুইড অর্থাৎ তরল অবস্থা নাই। তাহলে এখানে দেখা গেছে যে আমরা সরাসরি কঠিন থেকে বায়বীয়, আবার বায়বীয় থেকে যদি শীতলীকরণ করি তাহলে সেক্ষেত্রে লেখচিত্রটা কেমন হবে। এখানে দেখো উল্টা দিকে, এখানে এ বি সি ডি। তাহলে এটা কি লিখবা, ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে, ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে তাপ প্রদানের বক্ররেখা, তাপ প্রদানের বক্ররেখা। আর এটা শীতলীকরণের বক্ররেখা, শীতলীকরণের বক্ররেখা। দেখো এখানে এটা ছিল কি গ্যাসীয়, এটা গ্যাস প্লাস সলিড, আর এটা সলিড। তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝাতে পারলাম এটা ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে কোন অবস্থাটা প্রাপ্ত হয় নাই, তরল অবস্থাটা প্রাপ্ত হয় নাই। এখন দেখো আমরা মোটামুটি পাতন ঊর্ধ্বপাতন সম্পর্কে বুঝলাম। আর এমসিকিউতে আসলে এ অধ্যায়ের যে থিওরি টাইপের যে আলোচনাগুলি হয়েছে এর বাইরে তেমন একটা এমসিকিউ থাকার কথা নয়। তারপরও 2-4টা জায়গায় নক না করলেই নয়, যে জিনিসগুলি হয়তো তোমরা সরাসরি বইতে পাও না, এরকম একটা সমস্যা হতে পারে। এজন্যই আমরা কিছু এমসিকিউ নিয়ে একটু আলোচনা করি। তোমরা প্রয়োজনে লিখে রাখতে পারো, এবং এই অধ্যায় সম্পর্কে যা যা বলছি এগুলি কিন্তু নোট আকারে, চিত্র সহকারে নোট আকারে কিন্তু লিখে রাখতে পারো। তাহলে দেখো 1 নম্বরে যেমন প্রমাণ তাপমাত্রা যেটা এসটিপি মানে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আবার এসএটিপি আছে যেটা তোমাদের আলোচনায় নাই, এসএটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট অ্যান্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তাহলে এখানে দেখা গেছে যে এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তাহলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারের প্রমাণ তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। আর প্রমাণ চাপ 1 অ্যাটমসফিয়ার, মানে 1 বায়ুমণ্ডলীয় চাপ। রাসায়নিক সমীকরণের ক্ষেত্রে প্রমাণ তাপমাত্রা হবে কত? 25 ডিগ্রি সেলসিয়াস। এটা আবার এসএটিপি, এটা কি এসএটিপি। যে কোনো রাসায়নিক সমীকরণের ক্ষেত্রে বলুক সেটা প্রমাণ তাপমাত্রা কত ডিগ্রি হবে? 25 ডিগ্রি। কিন্তু তোমরা প্রমাণ তাপমাত্রা বলতে গ্যাসীয় পদার্থ বা যে কোনো পদার্থের ক্ষেত্রে বলুক 0 ডিগ্রি সেলসিয়াসে বলবা। তবে রাসায়নিক সমীকরণ যখন আলোচনা করবে সেই ক্ষেত্রে 25 ডিগ্রি সেলসিয়াস থাকবে। আর প্রমাণ চাপ এটার ক্ষেত্রে কিন্তু 1 অ্যাটমসফিয়ারই থাকবে। এখন দেখো আমরা কিছুক্ষণ আগে বরফের গলনাঙ্ক কত বলছি? 0 ডিগ্রি সেলসিয়াস। বরফের গলনাঙ্ক
0°C। আর পানির স্ফুটনাঙ্ক কত? স্ফুটনাঙ্ক 100°C। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801°C। সোডিয়াম ক্লোরাইডের স্ফুটনাঙ্ক টোটাল 1465°C। এখানে আরো কিছু জিনিস দেখবে, যেমন ইউরিয়ার গলনাঙ্ক 133°C। আর সালফারের গলনাঙ্ক 119°C। তোমাদের বইতে এই জিনিসটা 115°C দেওয়া আছে, তবে এটা 119°C হবে। এছাড়াও সিএনজি যেটা ফুল মিনিংটা একটু শিখে নিবা, যেটা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। দেখো এখানে সিএনজি তিনটা বর্ণই কিন্তু ক্যাপিটাল লেটার লিখবা এখানে, আর বাকি সবগুলি স্মল লেটারে থাকবে। তাহলে আমরা আজকে এই পর্যন্তই। এই অধ্যায়ের প্রায় সম্পূর্ণ আলোচনা শেষ।